সন্দেহ নাই যে ব্যাপারটা বড় শোচনীয়। কে কল্পনা করিতে পারিত ৩২ বৎসর বয়স পর্যন্ত স্বাভাবিক শান্ত জীবনযাপন করিবার পর গণপতি শেষ পর্যন্ত এমন একটা ভয়ানক ব্যাপারে জড়াইয়া পড়িবে। শিক্ষিত সদ্বংশের ছেলে, কথায় ব্যবহারে ভদ্র ও নিরীহ, জীবনে ধরিতে গেলে একরকম সব দিক দিয়াই সুখী, সে কিনা একটা লজ্জাকর হত্যাকাণ্ডের আসামি হিসেবে ধরা পড়িল। লোকে একেবারে থ বনিয়া গেল। চরিত্রবান সংযত প্রকৃতির ভদ্রলোকের মুখোশ পরিয়া কিভাবে সকলকে এতদিন খুনিটা ঠকাইয়া আসিয়াছিল। কি সাংঘাতিক মানুষ! জগতে এমন মানুষও থাকে? গণপতিকে পুলিশে ধরিবার পর ভীত বৃত ও লজ্জায় দুঃখে আত্মরা আত্মীয় স্বজনের চেয়ে পরিচিত ও অর্ধপরিচিত অনাত্মীয় মানুষগুলির উত্তেজনাই যেন মনে লাগিল প্রখরতর। বিচারের দিন আদালতে ভিড় যা জমিতে লাগিল বলিবার নয়। টিকটিকি কিনিয়া রঙ্গমঞ্চে মিথ্যা নাটকের অভিনয় দেখার চেয়ে আদালতে নারী ঘটিত খুনি মোকদ্দমার বিচার দেখা যে কত বেশি মুখরোচক সে শুধু তারাই জানে। রোজ খবরের কাগজে আগের দিনের আইন আদালতের কার্যকলাপের বিবরণ পড়িয়াও যাদের কৌতূহল মেটে না, বেলা 10টায় খাওয়া দাওয়া সারিয়া উকিল মোক্তারের মতো যারা আদালতে ছুটিয়া যায়। বাড়িতেই গণপতির 3 জন উকিল। তার বাবা রাজেন্দ্রনাথ এককালে মস্ত উকিল ছিলেন। মাসে এক সময় তিনি 10,000 টাকা উপার্জন করিয়াছেন। এখন 70 বৎসর বয়সে আর কোর্টে যান না। বড় ছেলে পশুপতি বছরবার প্র্যাকটিস করিতেছে। বাপের মতো না হোক, নামডাকও তারও মন্দ নয়। গণপতির ছোট ভাই মহিপতিও উকিল, তবে আনকোরা নতুন। বড় উকিলের বড় উকিল বন্ধু থাকে, সমব্যবসায়ী কিনা। গণপতির পক্ষে সমর্থনের জন্য অনেকগুলি নামকরা আইনজ্ঞ মানুষ একত্রিত হইলেন, যে তাতেও মামলার গুরুত্ব গুরুতর রকম বাড়িয়া গেল। তবে গণপতিকে শেষ পর্যন্ত বাঁচানো চলিবে কিনা সে বিষয়ে ভরসা করিবার সাহস এদের রহিল না। মুশকিল হইল এই যে মামলাটা একেবারে জটিল নয়। মামলা যত জটিল হয়, আইনের বড় বড় মাথাওয়ালা লোক মামলাটাকে জটিলতর করিয়া খুশি মতো মীমাংসার দিকে ঠেলিয়া দেবার সুযোগ পান তত বেশি। সহজ সরল ঘটনা। বাহির হইতে ঘরের শিকল তোলা ছিল, আর স্বয়ং পুলিশ গিয়া খুলিয়াছিল সে শিকল। ভিতরে ছিল মাত্র রক্ত মাখা মৃতদেহটা, আর ভয়ে আতপাগলা গণপতি। গোটা 2 টিকটিকি আর কয়েকটা মশা ছাড়া ঘরে আর দ্বিতীয় প্রাণী ছিল না। মশা অবশ্য মানুষ মারে, মানুষ যত মানুষ মারে তার চেয়েও ঢের ঢের বেশি। তবু কেন যেন এই খুনের অপরাধটা মশার ঘাড়ে চাপানোর কথাটা গণপতির পক্ষের উকিলেরা একবার ভাবিয়াও দেখিলেন না। তারা শুধু প্রমাণ করিবার চেষ্টা করিতে লাগিলেন যে মৃতদেহটা আগেই ঘরের মধ্যে ছিল, পরে গণপতিকে ফাঁকি দিয়া ঘরে ঢুকাইয়া বাহির হইতে শিকল তুলিয়া দেয়া হয়। বড় বিপদ, দয়া করে একবার আসবেন। এই কথা বলিয়া গণপতিকে ফাঁকি দিয়াছিল একটি লোক, যার বয়স ছিল প্রায় 40। পরনে ছিল কোচকানো ধুতি, সিল্কের পাঞ্জাবি আর পালিশ করা ডার্বি শু, গোবদারি কামানো, চোখে পুরু কাচের চশমা, বিবর্ণ ফর্সা রং। লোকটাকে দেখতে নাকি অনেকটা ছিল কলেজের প্রফেসরের মতো। কলেজের প্রফেসর হইলেই মানুষের চেহারা কোনো বৈশিষ্ট্য অর্জন করে কিনা গণপতিকে এই কথা জিজ্ঞাসা করা হইলে সে জবাব দিতে পারে নাই। বোকার মতো হা করিয়া বিচারকের দিকে চাহিয়াছিল। এই লোকটি ছাড়া আরও 3 জন লোককে গণপতি দেখিতে পাইয়াছিল। বাড়ির সরু লম্বা বারান্দাটার শেষে 3 তলা সিঁড়ির নিচে অন্ধকারে কারা দাঁড়াইয়াছিল। অন্ধকারে দাঁড়াইয়া থাকিলে গণপতি তাদের দেখিতে পাইল কেমন করিয়া? বিচারক এই কথা জিজ্ঞাসা করিলে গণপতি এতক্ষণ বোকার মতো চুপ করিয়া থাকে এমন জবাব দিয়াছিল যে বিচারক সন্দিগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকাইয়াছিলেন। গণপতি যে কৈফিয়ত দিল সেটা যে একেবারে অসম্ভব তা অবশ্য বলা যায় না। এমন কত মজার ব্যাপার এই মজার জগতে ঘটিয়া থাকে। কিন্তু দুঃখের বিষয় 8-10 জন দেশ প্রসিদ্ধ উকিল ব্যারিস্টারের চেষ্টাতেও এটা ভালো মতো প্রমাণ করা গেল না। গণপতির ফাঁসির হুকুম হইয়া গেল। ফাঁসি?
বিচারক হুকুমটা দিলেন ইংরাজিতে। বাংলায় যার মোটামুটি চুম্বক এই যে, গলায় দড়ির ফাঁস পরাইয়া গণপতিকে যথাবিধি ঝুলাইয়া দেওয়া হইবে যতক্ষণ সে না মরে। তবে হুকুমটা যদি গণপতির পছন্দ না হয়, সে ইচ্ছা করিলে আপিল করিতে পারে। বুড়ো রাজেন্দ্রনাথের ক্ষীণ দৃষ্টি চোখ দুটি কাঁদিতে কাঁদিতে প্রায় অন্ধ হইয়া গেল। গণপতির বোনেরা ও বৌদিরা যে কান্নার রোল তুলিল, সমস্ত পাড়ার আবহাওয়াটা যেন তাতে বিষণ্ণ হইয়া আসিল। গণপতির বউ রমার এত ঘন ঘন মূর্ছা হইতে লাগিল যে, তার যে গাল দুটি লজ্জা না পাইলেও সারাক্ষণ গোলাপের মতো আরক্ত দেখাইত, একেবারে কাগজের মতো ফ্যাকাশে বিবর্ণ হইয়া রহিল। গণপতির বিধবা পিসি ঠাকুর ঘরে এত জোরে মাথা খুঁড়িলেন যে, ফাটা কপালের রক্তে চোখের জল তাহার খানিকটা ধুইয়া গেল। যথাসময়ে করা হইল আপিল। অনেক চেষ্টা ও অর্থব্যয়ের দ্বারা গণপতির পক্ষে আরও কয়েকটি সাক্ষী এবং প্রমাণও সংগ্রহ করা হইল। তার ফলে সন্দেহের সুযোগে গণপতি পাইল মুক্তি। যে লোকটিকে খুন করার জন্য গণপতির ফাঁসির হুকুম হইয়াছিল, তাহাকে কে বা কাহারা খুন করিয়াছে, পুলিশ তাহারই খোঁজ করিতে লাগিল। বাড়ি ফিরিবার অধিকার জুটিল অপরাহ্নে। আকাশ ভরিয়া তখন মেঘ করিয়াছে। অপরাহ্নে খুব ঘটা করিয়া মেঘ করিলে মনে হয় বই কি যে এ আর কিছুই নয়, রাত্রিরই বাড়াবাড়ি। গণপতির কান্না আসিতেছিল, আনন্দে নয়, শান্তিতে নয়, বিগলিত মানসিক ভাবপ্রবণতার জন্য নয়, সম্পূর্ণ অকারণে, একটা চিন্তাহীন স্তব্ধ অন্যমনস্কতায়। বন্ধু বান্ধবের হাত এড়াইয়া সে পশুপতির সঙ্গে ব্যারিস্টার মিস্টারদের মোটরে উঠিয়া বসিল। মোটরের কোণে গা এলাইয়া দিয়া পশুপতি ফোঁস করিয়া ফেলিল একটা নিঃশ্বাস। তারপর নিজেই মিস্টারদের পকেটে হাত ঢুকাইয়া মোটা একটা সিগার সংগ্রহ করিয়া সাদা ধবধবে দাঁতে কামড়াইয়া ধরিল। মিস্টার দে একগাল হাসিয়া বলিলেন, যাক, কি যে তাহার যাওয়ার অনুমতি পাইল বোঝা গেল না। হয়তো গণপতির দুর্ভোগ, নয়তো অসংখ্য মানুষের পাগলামি ভরা দিনটা, আর নয়তো পশুপতি যে সিগারেটটা ধরাইয়াছে তাই। গণপতি পাংশু মুখ তুলিয়া একবার তাহার পরিতৃপ্ত উদার মুখের দিকে চাহিল, তারপর তাড়াতাড়ি মুখ ফিরাইয়া লইয়া বাহিরের দিকে। একবার এই গাড়িতেই সে মিস্টারদের সঙ্গে বসিয়াছিল। কোথায় যাওয়ার জন্য আজ সে কথা ঠিক মনে নাই। গাড়ি ছাড়িবার আগে মিস্টারদের হঠাৎ হাত বাড়াইয়া ফুটপাতের একটা ভিখারির দিকে একটা আনি ছুড়িয়া দিয়াছিলেন। দানের পুণ্য আলোর মতো সেদিন যেভাবে মিস্টারদের মুখনিতে উদ্ভাসিত করিয়া তুলিয়াছিল, আজ জীবনদানের পুণ্য তো তার চেয়ে প্রখর জ্যোতির রূপ লইয়া ফুটিয়া নাই। অবিকল তেমনি মুখভঙ্গি মিস্টারদের। ভিখারিকে একটা আনি দিয়া তিনি যেমন করেন। মানুষের অনুভূতির জগতের রীতি হয়তো এই রকম, মুড়িমুড়কির এক দর। জীবন ফিরিয়া পাইয়া তার নিজেরও তেমন উল্লাস হইল কই। জীবনের কত অসংখ্য ছোট ছোট পাওনা তাকে এর চেয়ে শতগুণে উত্তেজিত করিয়াছে, নিবিড় শান্তি দিয়াছে, আনিয়া দিয়েছে দীর্ঘস্থায়ী মনোরম উপভোগ। সুদীর্ঘ ভবিষ্যৎ ব্যাপিয়া বাঁচিয়া থাকিবার প্রত্যপিত অধিকারটা যতভাবে যত দিক দিয়েই সে কল্পনা করিবার চেষ্টা করুক, জ্যোৎস্নালোকে ছাদে বসিয়া রমার সঙ্গে 1 মিনিট কথা বলিবার কল্পনা তার চেয়ে কত ব্যাপক, কত গাঢ়তরে রসে রসালো। 2 ভাইকে বাড়ির দরজায় নামাইয়া দিয়া মিস্টার দে চলিয়া গেলেন। তখন ঝমঝম করিয়া বৃষ্টি নামিয়াছে। গাড়ি বারান্দার সিঁড়িতে বাড়ির সকলে ভিড় করিয়া দাঁড়াইয়াছিল। বৃষ্টি না নামিলে হয়তো প্রতিবেশীরাও অনেকে আসিত। গণপতি নামিয়া প্রথমে রাজেন্দ্রনাথকে প্রণাম করিবে। পিসিমা তাই সে পর্যন্ত ধৈর্য ধরিয়া রহিলেন। গণপতির প্রণাম শেষ হইতেই তাহাকে বুকে জড়াইয়া ধরিয়া হু হু করিয়া উঠিলেন কাঁদিয়া। এ কান্না অবশ্য অপ্রত্যাশিত নয়। সকলেই জানিত পিসিমা এমনিভাবে কাঁদবেন, তাই খানিকক্ষণ সকলেই চুপচাপ দাঁড়াইয়া থাকিয়া তাহাকে কাঁদিতে দিল। গণপতির কেমন একটা অস্বাভাবিক লজ্জা বোধ হইতেছিল। বাড়ি আসিবার জন্য মিস্টার দের গাড়িতে উঠিয়া কাঁদিবার যে জোরালো ইচ্ছা তাহার হইয়াছিল, হঠাৎ কখন তাহার লোপ পাইয়া গিয়াছে। নিজেকে লুকাইতে পারিলে এখন যেন সে বাঁচিয়া যায়। নিজের বাড়িতে আপনার জনের আবেষ্টনীর মধ্যে ক্রন্ধনশীল পিসিমার বক্ষলগ্ন হইয়া থাকিবার সময় জেলখানায় তাহার সেই নির্ভীত শেলটির জন্য গণপতির সমস্ত মনটা লোলুপ হইয়া উঠিয়াছে।
মনে হইতেছে আর কিছুক্ষণ এমনিভাবে কাটিলে তার মাথার মধ্যে একটা কিছু ছিড়িয়া যাইবে। আর কেহ কাঁদিতেছে না দেখিয়া পিসিমা একটু পরে আত্মসংবরণ করিলেন। তখন পশুপতির স্ত্রী পরিমল বলিল, কি চেহারাই তোমার হয়েছে ঠাকুরপো। গণপতি গলা সাফ করিয়া মৃদু একটি হাসিয়া বিনয়ের সঙ্গে বলিল, আর চেহারা, যার জীবন যাইতে বসিয়াছিল চেহারা দিয়ে সে কি করিবে। এই কথাটাই গণপতি এমনিভাবে বলিতে চাহিয়াছিল, কিন্তু শোনাইল অন্যরকম। মনে হইল বৌদি স্নেহপূর্ণ উৎকণ্ঠার জবাবে সে যেন ভারী রুরু একটা দ্রোতা করিয়াছে। গণপতিও হঠাৎ তাহা খেয়াল করিয়া মনে মনে অবাক হইয়া গেল। এমন শোনাইল কেন কথাটা? রোগ হইয়া যার জীবন যাইতে বসে সে ভালো হইয়া উঠিলেই এমনিভাবে যখন কেহ তাহার চেহারা সম্বন্ধে উৎকণ্ঠা প্রকাশ করে তখন অবিকল এমনিভাবেই তো জবাব দিতে হয়। চেহারা কেন খারাপ হইয়াছে উভয় পক্ষেরই যখন তাহা জানা থাকে, চেহারা সম্বন্ধে এই তো তখন বলা বলি রীতি। অথচ আজ এই কথোপকথন তার এতগুলি আপনার জনের কানে গিয়ে আঘাত করিয়াছে। কারণটা গণপতি যেন বুঝিতে পারিল। রোগে যে রোগা হয়, চেহারা খারাপ হওয়ার অধিকার তাহার আছে, সেটা তার দোষ নয়। কিন্তু খুনের দায়ে জেলে গিয়ে রোগা হইয়া আসিবার অধিকার এই জগতে কারো তো নাই। সে তো পাপের ফল, অন্যায়ের প্রতিক্রিয়া। তার দুর্বল দেহ ও পাংশু মুখ যে শুধু এই কথাটাই ঘোষণা করিতেছে। অতি লজ্জাকর একটা খুনের দায়ে সে পুলিশের হাতে ধরা পড়িয়াছিল। মাথাটা ঘুরিতেছিল। গণপতি একবার বিম্বলের মতো সকলের মুখের দিকে চাহিয়া দেখিল। এতক্ষণে তাহার চোখ পড়িল রমার দিকে, আর সকলে তাহার চারিদিকে ভিড় করিয়া আসিয়া দাঁড়াইয়াছে। রমা কিন্তু কাছে আসে নাই। পাশের লাইব্রেরি ঘরে ঢুকিবার দরজাটার আড়ালে সে পাথরের মূর্তির মতো স্তব্ধ হইয়া আছে, অনেক দূরে, দীর্ঘ ব্যবধানে। চাহিয়া থাকিতে থাকিতে ব্যবধানটা যেন ক্রমেই বাড়িতে লাগিল, তারপর লুপ্ত হইয়া গেল অন্ধকারে। বাড়ি ফিরিয়া পরিমলের সঙ্গে একটা কথা বলিয়াই গণপতি যে মূর্ছিত হইয়া পড়িয়া গেল, এতে কারো অবাক হওয়ার কারণ ছিল না। আহা, প্রায় 6 মাস ধরিয়া বেচারা কি কম সহ্য করিয়াছে। কারাগারের পাষাণ প্রাচীরের অন্তরালে নিজ জীবন লইয়া ভাগ্যের লটারি খেলার অনিশ্চিত ফলাফলের প্রতীক্ষায় একাকী দিন কাটানো তো শুধু নয়, বাহিরের অদৃশ্য জগতের কাছে ঘাড় মোচড়ানো অফুরন্ত কাল্পনিক লজ্জা ভোগ করাও তো শুধু নয়। গণপতি যে অনেকগুলি দিন ধরিয়া ফাঁসির দিনও গুনিয়াছে। ফাঁসি ভাবিতে গেলেও নিরাপদ সহজ মানুষের দম আটকাইয়া আসে না। মূর্ছিত হইয়া পড়িবে বই কি গণপতি। অনেক আগেই তার দুবার মূর্ছা যাওয়া উচিত ছিল। একবার যখন সে নিজের ফাঁসির হুকুম শোনে, আর যখন সে জানিতে পারে এ জীবনের মতো ফাঁসিটা তাহার বাতিল হইয়া গিয়াছে। আশ্চর্য রকম শক্ত মানুষ বলিয়াই না মূর্ছাটা সে এতক্ষণ ঠেকাইয়া রাখিয়াছিল। সহ্য শক্তি রমারও কম নয়। আজ কত কাজ সে খুনি আসামির বউ হইয়া বাঁচিয়া আছে। অপাপ বৃদ্ধ পবিত্র মানুষের ঘরকন্যার মধ্যে পাড়ার এককাল ভদ্র মহিলার কৌতুক ও কৌতূহল মেশানো সহানুভূতির রাকণ্ঠ আবর্তে কতদিন ধরিয়া সে অহরাত্রি যাপন করিয়াছে। স্বামীর আগামী ফাঁসির তারিখের বৈধব্যকে ক্রমাগত বরণ করিয়া করিয়া আপিল যদি না করা হইতো, আজ রাত্রি প্রভাত হইলে কারো সাধ্য ছিল না রমাকে বউ করিয়া রাখে। তবু এখনো লাইব্রেরি ঘরে ঢুকিবার দরজার আড়ালে পাষাণ প্রতিমার মতো তাহার দাঁড়াইয়া থাকিবার ভঙ্গি দেখিলে অবাক হইয়া যাইতে হয়। না আছে চোখে ভয়, না আছে দেহে শিহরণ। পাষাণ প্রতিমার মতোই, তার কাঠিন্য যেন অকৃত্রিম। গণপতি যে মূর্ছিত হইয়া পড়িয়া গেল, তাতেও যেন তার কিছু আসিয়া গেল না। এক পা আগানো দূরে থাক, এক পা পিছাইয়া লাইব্রেরি ঘরের ভিতরে আত্মগোপন করাটাই সে যেন ভালো মনে করিল। স্বামীর সত্যবানের মতোই যে স্বামী তাহার মৃত্যুর কবল হইতে ফিরিয়া আসিয়াছে, সেই স্বামীর মূর্ছা ভাঙিবার কি আয়োজন হইল। একবার তাহা চাহিয়া দেখিবার শখটাও অন্তত পক্ষে রমার গেল কোথায়। এ কৌতূহল যে মেয়ে মানুষ দমন করিতে পারে, ধরিত্রীর মতো তার সহ্য শক্তিও সত্যই অতুলনীয়, মৃত ও অসার। মাথায় জল দিতে দিতে অল্পক্ষণ পরেই গণপতির জ্ঞান ফিরিয়া আসিল। জামা কাপড় বদলাইয়া এক বাটি গরম দুধ খাইয়া
সে সকলের সঙ্গে ভিতরের বড় ঘরে গিয়া বসিল। পশুপতি একবার প্রস্তাব করিয়াছিল যে গণপতি নিজের ঘরে গিয়া বিছানায় শুইয়া বিশ্রাম করুক। গণপতি নিজেই তাহাতে রাজি হইল না। মূর্ছা ভাঙিবার পর নিজেকে লুকানোর ইচ্ছাটা কি কারণে যেন তাহার কমিয়া গিয়াছে। অনেক জল ঢালবার ফলে মাথাটা বোধহয় তাহার ঠান্ডা হইয়া আসিয়াছিল। সকলের সঙ্গে কথা বলিবার জন্য এতক্ষণে সে একটু একটু আগ্রহী বরং বোধ করিতে লাগিল। অল্পে অল্পে এ কথা সে কথা হইতে কথাবার্তা অনেকটা সহজ হইয়া আসিল। 6 মাসের মধ্যে আত্মীয় স্বজন অনেকের সঙ্গে বহুবার গণপতির দেখা হইয়াছে। তবু সে এমনভাবে কথা বলিতে লাগিল যেন ওই সময়কার পারিবারিক ইতিহাসটা ঘুণাক্ষরেও জানিবার উপায়ও তাহার ছিল না। 3 মাস আগে জেলে বসিয়া পশুপতির কাছে বাড়ির যে ঘটনার কথা শুনিয়া সে আশ্চর্য হইয়াছিল, আজ পিসিমার মুখে সেই ঘটনার কথা শুনিয়া সে নবজাগ্রত বিস্ময় বোধ করিল। এমনকি যে ব্যাপার এখানে সে স্বয়ং প্রত্যক্ষ করিয়া জেলে গিয়াছিল, পরিমল তার বর্ণনা দিতে আরম্ভ করিলে আজই যেন প্রথম শুনিতেছে এমনিভাবে শুনিয়া গেল। স্মৃতি, চিন্তা, অনুভূতি, কল্পনা প্রভৃতি গণপতির ভিতরে কম বেশি জড়াইয়া গিয়াছে সত্য, তবু জানা কথা ভুলিবার মতো অন্য মনস্কতা তো ফাঁসির আসামিরও আসিবার কথা নয়। কিন্তু এই অভিনয়ই গণপতির ভালো লাগিতেছিল। এমনই উৎসুকভাবে এ কথা সে কথা জানিতে চাহিলে এবং তার জবাবে যে যাই বলুক গভীর মনোযোগের সঙ্গে তাই শুনিয়া গেলে ক্রমে ক্রমে তার নিজের ও অন্যান্য সকলেরই যেন বিশ্বাস জন্মিয়া যাইবে দীর্ঘকালের জন্য সে দূর দেশে বেড়াইতে গিয়াছিল। এতদিন তার গৃহে অনুপস্থিত থাকিবার আসল কারণটা সকলে ভুলিয়া যাইবে। হয়তো তাই যাইতে লাগিল, এবং সেই জন্য হয়তো যখন আবার ওই আসল কারণটা মনে পড়িবার অনিবার্য কারণ ঘটিতে লাগিল, সকলেই যেন তখন হঠাৎ একটু একটু চমকাইয়া উঠিতে লাগিল। গণপতিকে পুলিশে ধরিবার অল্প কিছুদিন আগে মহাসমারোহে তার ছোট বোন রেণুর বিবাহ হইয়াছিল। গণপতি একসময় রেণুর সম্বন্ধে প্রশ্ন করিতে সকলের এমনি সচকিতভাবে দেখা গেল। এ ওর মুখের দিকে চাহিল, কিন্তু বয়স্ক কেহ জবাব দিল না। শুধু পশুপতির 7 বছরের মেয়ে মায়া বলিল, পিসিমাকে শ্বশুর বাড়িতে রোজ মারে কাকা। গণপতি অবাক হইয়া বলিল, মারে? মায়া বলিল, তুমি মানুষ মেরেছ কিনা তাই জন্য। 3-4 জন একসঙ্গে ধমক দিতে মায়া সভয়ে চুপ করিয়া গেল। মনে হইল ধমকটা যেন গণপতিকেই দেওয়া হইয়াছে, কারণ মায়ার চেয়েও তার মুখখানা শুকাইয়া গেল বেশি। আবার কিছুক্ষণ এখন তাহার কারো মুখের দিকে চোখ তুলিয়া চাহিবার ক্ষমতা হইবে না। পশুপতি গলা সাফ করিল, বলিল, ঠিক যে মারে তা নয়, তবে ওরা ব্যবহারটা ভালো করছে না। বড় বোন রেণু বলিল, বিয়ের পর সেই যে নিয়ে গেল মেয়েটাকে, এ পর্যন্ত আর একবারও পাঠায়নি। মহি 2 বার আনতে গেল। মহিপতি বলিল, আমার সঙ্গে একবার দেখা করতেও দেয়নি। বললে রাজেন্দ্রনাথ কাপা গলায় বলিলেন, আহা থাক না ওসব কথা, বাড়িতে ঢুকতে না ঢুকতে ওকে ওসব শোনাবার দরকার কি? ও তো আর পালিয়ে যাবে না। খানিকক্ষণ সকলে চুপ করিয়া রহিল। বাহিরে বাদল মাঝে মধ্যে একটু কমিয়াছিল। এখন আবার আরো জোরের সঙ্গে বর্ষণ শুরু হইয়াছে। ঘরের মধ্যে এখন ভিজা বাতাসের গাঢ়তম স্পর্শ মেলে। রমা এবারও ঘরে আসে নাই। এবারও সে নিজেকে আড়াল করিয়া রাখিয়াছে পাশের ঘরের দরজার ওদিকে। তবে এবার আর সে দাঁড়াইয়া নাই, মেঝেতে বসিয়াছে। একতলার রান্নাঘর হইতে ডাল সম্বারের গন্ধ ভিজা বাতাসকে আশ্রয় করিয়া আসিয়া এ ঘরে জমা হইয়াছে। বেনুর বড় মেয়ে শৌখিন সুহাসের অঙ্গ হইতে এসেন্সের যে গন্ধ এতক্ষণ পাওয়া যাইতেছিল তাও গিয়াছে ঢাকিয়া। পিসিমা কয়েক মিনিটের জন্য ঠাকুর ঘরে গিয়াছিল। প্রসাদ ও প্রসাদী ফুলের রেকাবি হাতে তিনি এই সময় ফিরিয়া আসিলেন। সকলের আগে গণপতিকে বলিলেন, জুতো থেকে পাটা খোলো তো বাবা। জুতার স্পর্শ ত্যাগ করিয়া গণপতি পবিত্র হইলে পিসিমা প্রসাদী ফুল লইয়া তাহার কপালে ঠেকাইলেন। তারপর হাতে দিলেন প্রসাদ এবং আজও আধা মমতা আধা ধমকের সুরে তাহার চিরন্তন অনুযোগটা শুনাইয়া দিলেন। ঠাকুর দেবতা কিছু তো মানবি নে, শুধু অনাচার করে বেড়াবি। এই ঘরে কেহ কিছু বলিল না, কিন্তু পাশের ঘরের দরজার ওদিক হইতে অস্ফুট কণ্ঠে শোনা গেল, মা গো। পিসিমা চমকাইয়া বলিলেন, কে গো, ওখানে বৌমা?
পরিমল জিজ্ঞাসা করিল, কি হলো রে রমা? রমার আর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। পরিমলের কোলের ছেলেটি মেঝেতে হামা দিতে দিতে নাগালের মধ্যে আসিয়া পড়িয়াছিল। গণপতি হাত বাড়াইয়া তাকে কোলে তুলিয়া লইল। ওকে আদর করিবার ছলে মাথা হেট করিয়া থাকা সহজ। রাজেন্দ্রনাথ কাপা গলায় বলিলেন, দেখ তো সুহাস, মেজ বৌমার হলো কি? মেজ বৌমার কি হলো? ফিটফিট হলো নাকি? পরিমল বলিল, তুই বস, আমি দেখছি। উঠিয়া গিয়া নিচু গলায় রমাকে কি যেন জিজ্ঞাসাবাদ করিয়া সে ফিরিয়া আসিল। বলিল, না, কিছু হয়নি। কিছু না? একেবারে কিছু হয় নাই? কি হইবে ওই পাথরের মতো শক্ত মেয়েটার? এই যে এতকাল গণপতি জেলখানায় আটক ছিল, ফাঁসি এড়ানোর ভরসা কয়েকদিন আগেও তাহার ছিল না। রমাকে একদিন আবেগে ভাঙিয়া পড়িয়াছিল, কাঁপিতে কাঁপিতে কাঁদিতে কাঁদিতে ননদ যা কারো বুকে একবার আশ্রয় খুঁজিয়াছিল, কারোকে টের পাইতে দিয়াছিল তার কিছুমাত্র সান্ত্বনার প্রয়োজন আছে। এ কথা সত্য যে যেদিন হইতে গণপতিকে পুলিশে ধরিয়াছিল সেদিন হইতে সে হাসিতে ভুলিয়া গিয়াছে। দিনের পর দিন কথা কমাইয়া কমাইয়া প্রায় বোবা হইয়া গিয়াছে। রোগা হইতে হইতে সোনার বরণ তাহার হইয়া গিয়াছে কালি। তা সেটার এমন কি বেশি? দুঃখের ভাগ তো সে দেয় নাই, সান্ত্বনা তো নেয় নাই, লুটাইয়া বুক ফোটা কান্না তো কাঁদে নাই। একদিন বুঝি কাঁদিয়াছিল, শুধু একদিন। গভীর রাত্রে বাড়ির সকলে তখন ঘুমাইয়া পড়িয়াছে, সুহাস ছাড়া। সেদিন সুহাসের বর আসিয়াছিল, তাই বর বউ দুজনেরই হইয়াছিল অনিদ্রা রোগ। অত রাত্রে ঘর ছাড়িয়া বাহির হইয়া দুজনে হাত ধরাধরি করিয়া রমার ঘরের সামনে দিয়া তাদের কোথায় যাওয়ার প্রয়োজন হইয়াছিল সে কথা বলা মিছে। নিজের ঘরে রমা একা থাকিত, এখনো তাই থাকে। অনেক বলিয়া অনেক বকিয়া তাকে কারোর সঙ্গে শুইতে রাজি করা যায় নাই, এমনকি শ্বশুরের অনুরোধেও না। যাই হোক, রমার ঘরের সামনে সুহাস থমকিয়া দাঁড়াইয়াছিল। কান পাতিয়া ঘরের মধ্যে বিশ্রী একটা গোঙানির আওয়াজ শুনিয়া ভয়ে বেচারির স্বামী সুহাগে তাতানো দেহটা হইয়া গিয়েছিল হিম। বরকে ঘরে পাঠাইয়া তারপর সে ডাকিয়া তুলিয়াছিল পরিমলকে, বলিয়াছিল, বড় মামি, ঘরের মধ্যে মেজ মামি ঘুমাচ্ছে, শিগগির এসো। গোঙাচ্ছে? ডাক ডাক, তোর মামাকে ডেকে তোর সুহাস। কি হবে মা গো? পশুপতিকে পিছনে করিয়া পা টিপিয়া টিপিয়া গিয়া পরিমল খানিক্ষণ রুদ্ধ দরজায় কান পাতিয়া রমার গোঙানি শুনিয়াছিল। তারপর জোরে জোরে দরজা ঠেলিয়া ডাকিয়াছিল, মেজ বউ, ও মেজ বউ, শিগগির দরজা খোলো। প্রথম ডাকে গোঙানি থামিয়া গিয়াছিল, কিন্তু তারপর অনেক ডাকাডাকিতেও রমা প্রথমে সাড়া দেয় নাই। শেষে ধরা গলায় বলিয়াছিল, কে? আমি। দরজা খোলো তো মেজ বউ, শিগগির। কেন দিদি? পরিমল অবশ্য সে কৈফিয়ত দেয় নাই, আরো জোরে ধমক দিয়ে আবার দরজাই খুলিতে বলিয়াছিল। রমারও আর দরজা না খুলিয়া উপায় থাকে নাই। কি হয়েছে দিদি? তুই গোঙাচ্ছিলি কেন রে মেজ বউ? রমা বিস্ময়ের ভান করিয়া বলিয়াছিল, গোঙাচ্ছিলাম? কে বললে? বারান্দার আলোয় রমার মুখে চোখের জলের দাগগুলি স্পষ্টই দেখা যাইতেছিল। একটু থামিয়া ঢোক গিলিয়া পরিমল বলিয়াছিল, আমি নিজে শুনেছি। তুই তবে কাঁদছিলে? না, কাঁদিনি তো। কে বললে কাঁদছিলাম? বলিয়া পশুপতির দিকে নজর পড়ায় রমা লম্বা ঘুমটা টানিয়া দিয়াছিল। তারপর পরিমল বলিয়াছিল, আমি আজ তোর ঘরে শোবো রমা। রমা বলিয়াছিল, কেন? কি কৈফিয়তে মেয়েটা দাবি করতে জানে, অফুরন্ত। পরিমল ইতস্তত করিয়া বলিয়াছিল, ভয়টা যদি পাস। রমা বলিয়াছিল, ভয় পাবো কেন? আমার অত ভয় নেই, বড় ঘুম পাচ্ছে দিদি। বলিয়া সকলের মুখের উপর দরজা বন্ধ করিয়া দিয়াছিল। কি রূঢ় ব্যবহার! মনে করলে আজও পরিমলের গা জ্বালা করে। যাই হোক, তারপর হইতে রাত্রি বাহিরে গেলে বাড়ির অনেকেই চুপি চুপি রমার ঘরের দরজায় কান পাতিয়া ভিতরের শব্দ শুনিবার চেষ্টা করিয়াছে, কিন্তু আর কোনোদিন কিছু শোনা যায় নাই। শোনা যাবে কি? রমা কি সহজ মেয়ে? হোক না স্বামীর ফাঁসি, সে দিব্যি মস্ত একটা ঘরে সারা রাত একা নাক ডাকাইয়া ঘুমাইতে পারে। আজ হঠাৎ অস্ফুট স্বরে একবার মাগো বলিয়া ফেলিয়াছে বলিয়াই ওর যে কিছু হইয়াছে এ কথা মনে করিবার কোনো প্রয়োজন নাই। মিষ্টদের কড়া সিগারেট টানিয়া পশুপতির বোধহয় গলাটা খুসখুস করিতেছিল।
সে আর একবার গলা সাফ করিয়া বলিল, রেনুর জন্য তুমি ভেবো না গনু, ওকে আসতে দেয়নি বটে, কিন্তু ওকে কষ্ট ওরা দেয় না। বিবাহের পর প্রথম শ্বশুরবাড়ি গিয়া আর আসিতে না দিলে 16 বছরের মেয়েকে কষ্ট দেওয়া হয় কিনা গণপতি ধারণা করিয়া উঠিতে পারিল না। কিন্তু বোনটার জন্য তার নিজের বড় কষ্ট হইতে লাগিল। মৃদুস্বরে সে বলিল, ওকে একটা তার করে দিলে হতো না? পশুপতি বলিল, তোমার কথা থাকবে, কাজ নেই। কি আর হবে ওতে? মাঝখান থেকে বাড়ির লোকে হয়তো অসন্তুষ্ট হবে, কাল খবরের কাগজে সব পড়তে পারবে। খবরের কাগজ? তা ঠিক, খবরের কাগজে কাল সব খবরই বাহির হইবে বটে, কিন্তু রেণু কি খবরের কাগজ পড়িতে পায়? ভাই খুনের দায়ে ধরা পড়িয়াছে বলিয়া অতটুকু মেয়েকে যারা আটক করিয়া রাখিতে পারে, এতখানি উদার কি তাদের হওয়া সম্ভব? গণপতি পরিমলের ছেলেকে মেঝেতে নামাইয়া দিয়ে বলিল, তবু আপিলের ফলটা আগে থাকতে জানতে পারলে। রাজেন্দ্র বলিলেন, তাই বরং দাও পশু, রেণুর শ্বশুরকে একটা তার করে দাও। লিখে দিও প্লিজ, ইনফর্ম রেণু, নত সে বেটা হয়তো মেয়েটাকে কিছু জানাবে না। তার লিখিতে পশুপতি আপিস ঘরে গেল। মানুষের মধ্যে খোঁজ করিলে সব সময় মানুষকে খুঁজিয়ে পাওয়া যায়। পাশবিকতা দিয়া হোক, দেবত্ব দিয়া হোক, কে নিজেকে সম্পূর্ণ ঢাকিয়ে রাখিতে পারে? 32 বছর যে পরিবারে গণপতি সহজ স্বাভাবিক জীবনযাপন করিয়াছে, আজ সেখানে একটা বিভৎস অসাধারণত্ব অর্জন করিয়া ফিরিয়া আসিয়া সে যে বিশেষভাবে অনুসন্ধিংসু হইয়া উঠিবে এবং এতগুলি মানুষের মধ্যে ক্রমাগত মানুষকে খুঁজিয়া পাইতে থাকিবে, তাতে আশ্চর্যের কিছু নাই। পলকে পলকে সে টের পাইতে লাগিল, এলা ভুলিতে পারিতেছে না। বিচার নয়, বিশ্লেষণ নয়, বিরাগ অথবা ক্ষুধাও নয়, শুধু স্মরণ করিয়া রাখা যে তাদের এই গণপতির অকথ্য কলঙ্ক রটিয়াছে, দেশের ও দশের কাছে সে পরিবারের মাথা হেট করিয়া দিয়াছে। আইনের আদালতে ভালো রকম প্রমাণ না হোক, মানুষের আদালতে তার পাশবিকতা প্রমাণিত হইয়া গিয়াছে। ফাঁসির হুকুম রদ হোক, এ ব্যাপারে এইখানেই শেষ নয়, এখনো অনেক বাকি, অনেক মন ও মানের লড়াই। প্রত্যেকের ভিতরের মানুষটি এই অনিবার্য ক্ষতি ও বিপদের চিন্তায় ভীত ও বিমর্ষ হইয়াছে। এই যে মানুষ, ভিতরের মানুষ, এ বড় দুর্বল, বড় স্বার্থপরতাই এ কথাটা কে না ভাবিয়া থাকিতে পারিয়াছে যে এর চেয়ে ফাঁসি হইয়া গেলেই অনেক সহজে সব চুকিয়া যাইতে পারিত। যে নাই কতকাল কে তার কলঙ্ক কাহিনী মনে করিয়া রাখিলেই বা কি? গণপতি না থাকিলে এ বাড়িতে কেন তার কলঙ্কের ছায়াপাত হইবে সেটা নিয়ম নয়। লোকে শুধু এই পর্যন্ত ভাবিতে পারিত যে এ বাড়িতে একটা বদলোক থাকিত, যে একটা স্ত্রীলোক ঘটিত অপরাধে জড়িত হইয়া একটা মানুষ খুন করিয়া ফেলিয়াছিল। কিন্তু সে লোকটা এখন আর নাই। এই বাড়ির আবহাওয়া এখন আবার পবিত্র, এ বাড়ির মানুষগুলি ভালো। আর তা হইবার নয়। দুষ্টু মানুষ ঘরে আসিয়াছে, তার দোষে ঘরের আবহাওয়া দূষিত হইয়াছে। দূষিত আবহাওয়া মানবগুলিকে করিয়াছে মন্দ, অন্তত লোকে তো তাই ভাবিবে। এত স্পষ্টভাবে না হোক, মোটামুটি এই চিন্তাগুলি গণপতির অনুসন্ধান তার মনে আনিয়া দিতে লাগিল। ভাবিতে ভাবিতে সহসা রমার জন্য তার মনে দেখা দিল গভীর মমতা। জেলে বসিয়া রমার কথা ভাবিয়া তার খুব কষ্ট হইত, কিন্তু সে ছিল। শুধু তার দুর্ভাগ্যের কথা ভাবিয়া রমা যে যাতনা ভোগ করিতেছে তাই ভাবার কষ্ট। কিন্তু এখন হঠাৎ সে বুঝিতে পারিল, স্বামীর জন্য শুধু ভাবিয়েই রমা রেহাই পায় নাই, নিজের অন্ধকার ভবিষ্যৎটার পীড়ন সহিয়াই তার মহাশক্তির পরীক্ষা শেষ হয় নাই। আরো অনেক কিছু জুটিয়াছে। বাহিরের জগৎ নরঘাতকের স্ত্রীকে যা দেয় সেসব যে কি, এবং সেসব সহ্য করিতে একটি নিরুপায় ভীরু বধূ যে কতখানি কষ্ট হইতে পারে ধারণা করিবার মতো কল্পনা শক্তি গণপতির ছিল না। যেটুকু সে অনুমান করিতে পারিল তাতেই বুকের ভেতরটা তাহার তোল পার করিতে লাগিল। নিজেকে সে বুঝাইবার চেষ্টা করিতে লাগিল যে যাক, রমার একটা প্রকাণ্ড দুর্ভাবনা তো দূর হইয়াছে। স্বামীকে ফিরিয়া পাইয়া আজ তো মনে তার আনন্দের বান ডাকিয়াছে। এতদিন সে যদি অকথ্য দুঃখ পাইয়াই থাকে, আজ আর সে কথা ভাবিয়া লাভ কি? প্রতিকারের উপায়ও তাহার হাতে ছিল না যে রমার দুঃখ কমানোর চেষ্টা করার জন্য আজ আফসোস করিলে চলিবে। জেলে বসিয়া রমার দুঃখটা সে ঠিকমতো পরিমাপ করিতে পারে নাই। অন্যায় যদি কিছু হইয়া থাকে
তা শুধু এই। তাই এই অন্যায়ের জন্য রমার আর কি আসিয়া গিয়াছে, সে বুঝিলেই তো রমার দুঃখ কমিত না। রাত্রি 2টার সময় বৃষ্টি বন্ধ হইলে পাড়ার 2-1 ভদ্রলোক এবং পাড়ার বাহিরের 2-4 বন্ধু বান্ধব দেখা করিতে আসিলেন। পশুপতির ইচ্ছা ছিল গণপতি আজ কারোর সঙ্গে দেখা না করে সেই সকলকে বলিয়া দেয় যে গণপতির শরীর খুব খারাপ, সে শুইয়া পড়িয়াছে। কিন্তু গণপতি একথা কানে তুলিল না। নিচে গিয়া সকলের সঙ্গে দেখা ও বসিয়া আলাপ করিল। রমার কথা নূতনভাবে ভাবিতে আরম্ভ করিবার পর গণপতি নিজের মধ্যে একটা নতুন তেজের আবির্ভাব অনুভব করিতেছিল। সে বুঝিতে পারিয়াছিল, যাই ঘটিয়া থাক, ভীরু ও দুর্বলের মতো হাল ছাড়িয়ে দিলে চলিবে না। নিজের জোরে আবার তাহাকে নিজের পারিবারিক ও সামাজিক জীবনকে গড়িয়া তুলিতে হইবে। ভূমিকম্পে বাড়ি অল্প বিস্তর জখম হইয়াছে বলিয়া মাঠে বাস করিলে তো তাহার চলিবে না, বাড়িটা আবার মেরামত করিয়া লইতে হবে। লজ্জায় সে যদি এখন মুখ লুকায়, তার লজ্জার কারণটা যে লোকে আরো বেশি সত্য বলিয়া মনে করিতে আরম্ভ করিবে, আরো বড় বলিয়া ভাবিতে থাকিবে। যারা আসিয়াছিলেন গণপতির মুক্তিতে আনন্দ জানানোর ছলে কৌতূহল মিটাইতেই তাদের আগমন। গণপতির সঙ্গে কথা বলিয়া সকলে একটু অবাক হইয়াই বাড়ি গেলেন। মানুষটা ভাঙিয়া চুরিয়ে গিয়াছে সন্দেহ নাই, কিন্তু খুব যে নিচে নামিয়াছে কারো তো মনে হইল না। সে নিজেই একরকম চেষ্টা করিয়া প্রথম আলাপের আড়ষ্টটা কাটাইয়া আনিল। বেশি বকিল না, বেশি গম্ভীর হইয়া থাকিল না। গোয়ারের মতো ফাঁসির হুকুম পাওয়ার ব্যাপারটাকে অবহেলা করিয়া একেবারে উড়াইয়াও দিল না। আবার এমনভাবে দেখাইল না যে ফাঁসির হাত এড়ানোর আনন্দে বিগলিত হইয়া পড়িয়াছে। ভগবান তো আছেন, বিনা দোষে একজনকে তিনি কি শাস্তি দিতে পারেন? এমন আশ্চর্য সরলতার সঙ্গে এমনভাবে গণপতি একবারে এই কথাগুলি বলিল যে শ্রোতাদের মনে তার প্রতি সত্য সত্যই একটু শ্রদ্ধার ভাব দেখা দিল। মনে হইল আসিবার সময় লোকটার সম্বন্ধে যা ধারণা তাদের ছিল, লোকটা হয়তো সত্যই অতটা খারাপ নয়। আগন্তুকদের মধ্যে এই পরিবর্তনটুকু টের পাইতে গণপতির বাকি রহিল না। জয়ের গর্বে ও আশার আনন্দে তার বুক ভরিয়া গেল। এবার তাহার বিশ্বাস হইতে লাগিল যে সে পারিবে, তার ভাঙা মান সম্ভ্রমকে আবার সে নিটল করিয়া গড়িয়া তুলিতে পারিবে। তার নামে চারিদিকে যে রিডি শব্দ পড়িয়া গিয়াছে, ক্রমে ক্রমে একদিন সে সব শব্দ ক্ষীণ হইতে ক্ষীণতর হইয়া আসিয়া একেবারে মিলাইয়া যাইবে। তার সম্বন্ধে ঘৃণা ও অশ্রদ্ধার ভাব মরিয়া গিয়া মানুষের মনে আবার জাগিয়া উঠিবে প্রীতি ও শ্রদ্ধা। মানুষের মাঝখানে মানুষের মতো বাঁচিয়া থাকিতে আর তার কোনো অসুবিধা থাকিবে না। রাত্রি বাড়িয়া যাইতেছিল, বাহিরের সকলে চলিয়া গেল। গণপতি আর বেশি দেরি না করিয়া সামান্য কিছু খাইয়া নিজের ঘরে শুইতে গেল। নবজীবনের সূচনা করিতে বাহিরের কয়েকটি লোকের কাছে খানিক আগে সে যে সাফল্য লাভ করিয়াছিল, তখনও তার মন হইতে তার মাদকতা ভরা মোহ কাটিয়া যায় নাই, এবং খানিক পরে সেই জন্যই রমার সঙ্গে তার বাঁধিল বিবাদ। বিবাদ? এমন প্রত্যাবর্তনের পর রমার সঙ্গে প্রথম দেখা হওয়ার রাত্রে বিবাদ? হয়তো ঠিক তা নয়, কিন্তু রমা ঘরে আসিবার ঘণ্টা খানেক পরে দুজনের মধ্যে যেসব কথার আদান প্রদান হইল, সেগুলি বিবাদের মতোই একটা কিছু হইবে। আবেগ উচ্ছ্বসিত হইয়া উঠিবার সাহস দুজনের কাহারও ছিল না। ঘরে ঢুকিয়া রমা তাই যেমন ধীরে পথে তার কাছে আসিল, সেও তেমনি ধীরভাবেই তাহাকে বুকের মধ্যে গ্রহণ করিল। রমার ওজন অর্ধেক হালকা হইয়া গিয়াছিল, কিন্তু গণপতি সেটা ভালো রকম টের পাইল না। তার গায়ের জোরও যে অর্ধেক কমিয়া গিয়াছে। রমা দুচোখ দিয়া আস্তে আস্তে জলের ফোঁটা নামিতেছিল। খানিকক্ষণ পরে সে বলিল, তোমায় ফিরে পাবো ভাবিনি। গণপতি তার মাথাটা কাঁধের পাশে চাপিয়া ধরিয়া বলিল, আমিও ভাবিনি আবার এ ঘরে তোমার কাছে ফিরে আসতে পাবো। শুধু রমার কাছে নয়, এ ঘরে রমার কাছে ফিরে আসিবার স্বাদ রমাকে দেখিবার ফাঁকে ফাঁকে এখনো গণপতি ঘরখানাকেও দেখিতেছিল। প্রায় কিছুই বদলায় নেই ঘরের। বাগানের দিকে 2টি জানালার কাছে যেখানে যেভাবে খাট পাতা ছিল, আজও সেইখানে তেমনি ভাবে পাতা আছে। ও কোণে দেয়ালে বসানো আলোটার নিচে ঠিক রমার প্রসাধনের টেবিল। 6 মাস কি সে প্রসাধন করিয়াছিল? এখানে খাটে বসিয়া আজও আয়নাতে তাদের প্রতিবিম্ব দেখা যাইতেছে। রমা আগে মাঝে মাঝে কৌতুক করিয়া জিজ্ঞাসা করিত, ওরা কে গো? আমাদের দেখছে না তো? দেয়ালে তাদের বিবাহের বেশে তোলা ফটো এবং এ বাড়ির ও রমার বাড়ির কয়েকজনের ফটো টাঙানো আছে। কেবল পুরনো যে 3টি দামি ক্যালেন্ডার ছিল, তার একটির বদলে আসিয়াছে 2টি সাধারণ ছবিওয়ালা ক্যালেন্ডার।
তার অনুপস্থিতির সময়ের মধ্যে একটা বছর কাবার হইয়া গিয়া নতুন একটা বছর যে আরম্ভ হইয়া গিয়াছে, আরও একটা পরিবর্তন হইয়াছে ঘরের। ঘরের ঔজ্জ্বল্য কমিয়া গিয়াছে, মেঝেটা সেরকম ঝকঝকে নয়, ফটো আর ছবিগুলোতে অল্প অল্প ধুলা আর ঝুল পড়িয়াছে, চারিদিকে আরও যেন আসিয়া জুটিয়াছে কত অদৃশ্য মলিনতা। কি দেখছ? রমা একসময় জিজ্ঞাসা করিল, প্রায় 1 ঘন্টা পরে। গণপতি বলিল, ঘর দেখছি। রমা বলিল, ঘর দেখি আর কি হবে, এ ঘরে তো আমরা থাকবো না। থাকবো না? কোন ঘরে যাব তবে? আমরা চলে যাব। রমা বিছানায় নামিয়ে একটু সরিয়া ভালো করিয়া বসিল। বিবাদ শুরু হইয়া গিয়াছে। গণপতি একটু বিস্মিত হইয়া বলিল, কোথা চলে যাব রমা? অনেকগুলি বিনিদ্র রাত্রি ব্যাপিয়া রমা এই প্রশ্নের জবাব ভাবিয়া রাখিয়াছে। সে সঙ্গে সঙ্গে জবাব দিল, যেদিকে দু চোখ যায় অনেক দূর অচেনা দেশে, কেউ যেখানে আমাদের চেনে না, নামধাম জানে না, সেখানে গিয়ে আমরা বাসা বাঁধব। আজ রাত্রে সব বেঁধে হেঁদে রাখি, কাল সকাল সকাল বেরিয়ে পড়বো। কেমন? আর একটা দিনও আমি এখানে থাকতে পারবো না। গণপতি বোকার মতো জিজ্ঞাসা করিল, কেন? রমা স্থির দৃষ্টিতে চাহিয়া থাকে, বলিল, বুঝতে পারছো না? সবাই আমাদের ঘেন্না করবে, আমরা এখানে থাকবো কি করে? এমনিভাবে শুরু হইল তাহাদের কথা কাটাকাটি। গণপতি বলিল যে, এমন পাগলের মতো কি কথা বলিতে আছে? বাড়ি ঘর আত্মীয় স্বজন অর্থোপার্জন সব ফেলিয়ে গেলে কি চলে? কি বা দরকার যাওয়ার? 2-4 দিন লোকে হয়তো একটু কেমন কেমন ব্যবহার করিতে পারে, তারপর সব ঠিক হইয়া যাইবে। এত ভাবিতেছ কেন রমা? বিপদ করার মতো করিয়া নয়, আদর করিয়া খুব মিষ্টি ভাষাতেই গণপতি তাহাকে কথাগুলি বুঝাইবার চেষ্টা করিতে লাগিল। বাহিরের ঘরে বাহিরের কয়েকটি লোকের মন হইতে অন্ধকার ভাব সে যে মোটে 1/2 ঘন্টার চেষ্টাতে প্রায় দূর করিয়া দিয়াছিল, এ কথা গণপতি কিছুতেই ভুলিতে পারিতেছিল না। দেশ ছাড়িয়া চিরদিনের জন্য বহু দূর দেশে অজানা লোকের মাঝে আত্মগোপন করিয়া থাকিবার ইচ্ছাটা রমার, তাই তার মনে হইতেছিল ছেলে মানুষই। রমা শেষে হতাশ হইয়া বলিল, যাবে না? গণপতি তাহাকে বুকে টানিয়া আনিল, সস্নেহে তাহার পাংশু কপলে চুম্বন করিয়া বলিল, যাব না বলেছি পাগলি, চলো না দুজনে 2-4 মাসের জন্য কোথা থেকে বেরিয়ে আসি। রমা অসহিষ্ণুভাবে মাথা নাড়িয়া বলিল, 2-4 মাসের জন্য আমি কোথাও যাব না, চিরদিনের জন্য। আচ্ছা, কাল এসব কথা হবে রমা। না, আজকে বলো যাবে কিনা, এখনই বলো, কাল ভোরে উঠে আমরা চলে যাব। গণপতি এবার হাসিয়া ফেলিল, বলিল, আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? এমন করে কেউ কখনো যায়? রমা নিঃশ্বাস ফেলিয়া বলিল, আচ্ছা, তবে থাকো। গণপতি আরো খানিকক্ষণ তাহাকে আদর করিল, আরো খানিকক্ষণ বুঝাইল, কিন্তু দুর্বল শরীরটা তাহার শান্তিতে ভাঙিয়া পড়িতেছিল। তাই 1/2 ঘন্টা খানেক পরে ছেলে মানুষ বউকে আদর করা ও বোঝানো দুটাই যথেষ্ট হইয়াছে মনে করিয়া সে ঘুমাইয়া পড়িল। পরদিন সকালে রাজেন্দ্র উকিলের বাড়িতে একটা বিরাট হইচই শোনা গেল। বাড়ির মেজ বউ রমা নাকি গলায় ফাঁসি দিয়া মরিয়াছে।